দ্বিতীয় ঘটনাটি হলো 2020 সালে। সেই ঘটনাটি ঘটে আমার বড় বোনের বাসায় যাওয়ার সময়। বলে রাখি, আমার বড় বোনের শ্বশুর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী শহরে। আমার বোনের শ্বশুর ছিল আমার বাবার চাচাতো ভাই, আমার সম্পর্কে চাচা হন। উনি 2020 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। অবসর নেয়ার পর নিজের জমিতে কৃষিকাজ করতেন এবং সেভাবেই তিনি সময়টা পার করতেন। মৃত্যুর 7 দিন আগেও আমার বোন শুনেছিল উনি নাকি কৃষি ক্ষেতে সন্ধ্যাবেলা কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু চাচা আমার বোন অথবা চাচিকে সম্পূর্ণ ঘটনা বলেননি। হয়তো তার সাথে কোনো ভয়ানক কিছু ঘটেছিল যেটা আমাদের অজানা। তিনি গ্রামের মানুষ ছিলেন, বেশ সাহসী সে কারণেই। যেদিন তিনি ভয় পান তার 7 দিন পরেই আমার চাচা মারা যান। আমার কাজ থাকায় ঢাকা থেকে চট্টগ্রাম তখন যাওয়া সম্ভব হয়নি বিধায় ওই ঘটনার 2 মাস পরে 25 এপ্রিল 2020 আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য রাত 11টায় চিটাগাং রোড থেকে রওনা হই। আমি যেহেতু প্রায়ই জিন দেখতে পেতাম, তাই রাতে বাসে ওঠার সময় বাইরে বেশি তাকাতাম না। মনে একটা ভয় কাজ করত, কি দেখতে গিয়ে কি দেখে ফেলি। কুমিল্লা পার হওয়ার পর আমাদের গাড়িটি নির্জন একটি জায়গায় হঠাৎ ব্রেক করার কারণে আমার ঘুম ভেঙে যায়। তখন বাধ্য হয়ে আমি জানালা দিয়ে নিচে তাকাই। কি হয়েছে সেটা দেখাই ছিল উদ্দেশ্য। যখনই নিচে তাকাই এমন কিছু দেখবো আমি আশা করিনি। 20 থেকে 25 বছরের মেয়ের লাশ পড়ে আছে। লাশটার অবস্থা এমন যে তার পেটের মাঝখান থেকে পায়ের অংশটুকু নেই। পেটের ওই অংশ দেখে বোঝা যাচ্ছে যে তার পেটের ওপর দিয়ে কোনো গাড়ি চলে গেছে এবং সে কারণে তাকে দুভাগ করে দিয়েছে। এই অবস্থা দেখে যেমন ভয় পাই, তার থেকে বেশি এটা দেখে আঁতকে উঠি। ওই মেয়েটার পাশে ওই মেয়েটাই বসে আছে এবং লাশটির দিকে তাকিয়ে বসে কান্না করছে। এটা দেখে আমি আশেপাশে তাকালাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি ছাড়া কেউ ওই লাশটিকে দেখতে পাচ্ছে না। মূলত ওই লাশটির সামনে এসে গাড়ির টায়ার বাস্ট হয়ে গিয়েছিল। আমি আশেপাশে তাকানোর পর যখন দেখলাম আমি ছাড়া আর কেউ দেখছে না, তখন মেয়েটির দিকে তাকালাম এবং মেয়েটি আমার কাছে হাত জোর করে লাশটিকে দেখিয়ে সহযোগিতা চাইল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি পুরো বরফ হয়ে গেলাম। তার একটু পরে গাড়ির টায়ার চেঞ্জ করে গাড়িটি চলা শুরু করলো। গাড়িটি স্টার্ট দেওয়ার পরে পেছনে ওই লাশটি আর দেখতে পেলাম না। আমি আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে সারাটা রাস্তা কাটালাম। আমাকে ঠিক 3:45 চট্টগ্রাম হাটহাজারীর 1 নম্বর গেটের সামনে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে আমার আপুর বাসায় যেতে, আর সিএনজিতে গেলে মাত্র 5 মিনিট। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো সিএনজি সেখানে পাইনি। এমনিতে সারা রাত কোনো না কোনো সিএনজি সেখানে থাকে। আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন কুমিল্লায় নামি সেখান থেকে আপুর জন্য রসমালাই আর মিষ্টি কিনে নিয়েছিলাম। এক হাতে রসমালাই আর এক হাতে মিষ্টি, কাঁধে আমার ব্যাগ। কোনো উপায় না পেয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আল্লাহর নাম নিতে নিতে। রাস্তা ধরে একটু ভেতরের দিকে যাওয়ার পর দেখতে পেলাম আশেপাশের ক্ষেত থেকে অনেক বড় বড় কুকুর আমার দিকে ধেয়ে আসছে। কুকুরগুলো দেখতে স্বাভাবিক ছিল, কিন্তু কুকুরগুলোর উচ্চতা সাধারণ কুকুরের থেকে একটু বড় ছিল। এভাবে 6-7টা কুকুর আমার চারপাশ দিয়ে ঘিরে ধরে এবং প্রচণ্ড রকমের ঘেউ ঘেউ করতে থাকে। এবং আমি খেয়াল করলাম ওরা আমার হাতের মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছে এবং সেগুলো নেয়ার জন্যই হয়তো চারপাশে আমাকে ঘিরে ফেলেছে। এত বড় বড় কুকুর আমার চারপাশে ঘিরে ফেলায় আমি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাই। মনে হচ্ছে ওরা আমাকে ছিঁড়ে খাবে আজকে। কিন্তু এটা বুঝতে পারছি কেউ আমার বেশি কাছে আসছে না, কারণ আমার শরীর বাসের মধ্যেই আয়াতুল কুরসি পড়ে বন্ধ করা ছিল। কিন্তু মিষ্টিগুলোর দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল তারা। ভয়ে আমার মাথা একদমই কাজ করছিল না। এভাবে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর হঠাৎ সামনে থেকে আমার চাচা লাঠি নিয়ে দৌড়ে আসে। চাচাকে দেখে মনের মধ্যে একটু সাহস আসলো। আমার চাচা আসার সাথে সাথে সেই ভয়ঙ্কর কুকুরগুলো ভয়ে আশেপাশে চলে যায়। আমার চাচা কুকুরগুলোকে বলল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি? কত বড় সাহস! বলে রাখি আমার চাচা মিষ্টি পছন্দ করত। এরপর কুকুরগুলো চলে গেল। তখন চাচা আমাকে বলল, ভয় পেও না, এলাকার কুকুরগুলো একটু বেশি বেড়ে গেছে, তুমি আসো আমার সাথে। আমি চাচার সাথে কেমন একটা ঘোরের ভেতর হাঁটতে লাগলাম। চোখে অনেকটা ঘুম ঘুম ভাব ছিল। আমি ভাবলাম আপু হয়তো চাচাকে সব সময়ের মতো আমাকে এগিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছে, তাই চাচাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। চাচা মূলত আমার সামনে সামনে হাঁটা শুরু করেছিল, আর আমিও নিচের দিকে তাকিয়ে ঘুমের ঘোরে হাঁটছি। আশেপাশে বড় বড় গাছ,
পাহাড় ছিল এবং চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কোনো ঝিঝি পোকার শব্দ পর্যন্ত ছিল না। আপু যে সোসাইটিতে থাকতো সেই সোসাইটিতে ঢুকতে একটা মেন গেট ছিল এবং দিনটা 24 ঘন্টায় সেখানে দারোয়ান থাকতো। হাঁটতে হাঁটতে আমি সেই গেটের সামনে যাওয়ার পরে দারোয়ান যখন বলল, আপনি কোথায় যাবেন, তখন কেমন জানি আমার ঘোর কাটল। আমি তখন আশেপাশে তাকালাম, আমার চাচা কই, এবং ঠিক তখনই মনে পড়ল আমার চাচা তো মারা গেছে। তাহলে উনি কে? আমার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে আমার সাথে। এত কিছু ভেবে আমার মুখ কেমন মলিন হয়ে গেল। তখন দারোয়ান আমাকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কোথায় যাবেন? তখন দারোয়ানকে পরিচয় দিয়ে ভেতরের রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, তাহলে কি চাচার কার ইঞ্জিন এসেছিল? এবং চাচার কুকুরগুলোকে বলা ওই কথাটা আমার মনে পড়ল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি, এত বড় সাহস। আমি মনে মনে ভাবলাম, এই মিষ্টির ওপর কোনো জিনের নজর পড়েছে, এটা বাসায় নিয়ে সবাইকে খাওয়ানো ঠিক হবে না। মিষ্টি আর রসমালাইগুলো আমি রাস্তার একপাশে রেখেই বাসার উদ্দেশ্যে চলে গেলাম। মূলত চাচাকে উদ্দেশ্য করেই রেখেছিলাম যে আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। পরদিন সকালবেলা ওই মিষ্টি আর রসমালাই সেখানে আর দেখতে পাইনি, কিন্তু রসমালাইয়ের কিছু শিরা ওখানে পড়ে থাকতে দেখেছিলাম। কে বা কারা খেয়েছে তার সন্ধান আমি পরবর্তীতে আর নেইনি। যাই হোক, 3-4 দিন পেরোনোর পর আমি আবার ঢাকায় চলে আসি। আল্লাহর রহমতে আর তেমন কোনো কিছুই আমার সাথে ঘটেনি। ঘটনা 3। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি এই তো কিছুদিন আগে 2 নভেম্বর 2022 সালের। এই ঘটনাটি বলার সময় যেগুলো নাম ব্যবহার করব সবই ছদ্মনাম। আমার বেস্ট ফ্রেন্ড সিনথিয়া, আমার সাথে তার বন্ধুত্ব 2015 সাল থেকে। ও আমার ক্লাসমেট ছিল। বর্তমানে ওর শ্বশুর বাড়ি মেরাদিয়া বনশ্রী, আর ওর বাবার বাসা আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই। কোথায় বাসাটা সেটা নাম উল্লেখ করলাম না, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সিনথিয়ার সাথে প্রায়ই রাতে কথা হতো আমার। সিনথিয়ার 2টি ছেলে আছে, আর ভাই বোনদের মধ্যে বড় ভাই আর একটি ছোট বোন আছে। আর তার সাথে আমার মাঝে মাঝেই দেখা হতো, আমি দেখা করতাম, এবং যখন আসতো ওর ছোট বোনকে সাথে করে নিয়ে আসতো। আর ছোট থেকে বড় হতে দেখেছি বলে ওর বোনের প্রতি একটা স্নেহ কাজ করতো আমার। যেদিন ঘটনা ঘটে ওই দিন সিনথিয়ার সাথে রাত 2টা বাজে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে হুট করে ওর ফোন কেটে যায়। কিছুক্ষণ পরে ও বলল, লামিয়া গলায় ফাঁস নিয়েছে। SMS-এ কথা বুঝতে না পেরে ওকে ফোন দেই। তখন বলে, লামিয়া গলায় ফাঁস নিয়েছে, ও আর এই দুনিয়াতে নেই, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। আমি বাসায় আসছি। ওর কথা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন বললাম, আসো, আমি তোমার বাসার সামনে আসছি। এই বলে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুম থেকে অজু করে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওদের বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিট। বাসা থেকে যখন বের হই তখন রাত 2:30। ওর বাসার সামনে গিয়ে বাইরে থেকেও ওর আম্মুর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। সিনথিয়া এখনো আসেনি বিধায় আমি বাইরে আশেপাশে থেকেই ওর আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ওর বাসার সামনে দিয়েই মেইন রোডে দারোয়ান ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাই ওর বাসা থেকে একটু সামনের দিকে আসার পরে আমি আমার ছায়ার সাথে অন্য একটি মেয়ের ছায়া দেখতে পেলাম। পেছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। চারিদিকে রাস্তার আলো ছিল। চোখের ভুল মনে করে সেখানে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে অবজার্ভ করলাম। বেশ কিছুক্ষণ অবজার্ভ করার পরে একটু পেছনের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলাম। পেছনে ফিরে আমার 5 থেকে 7 হাত দূরে একটা ছায়া এদিক ওদিক আবার ওইদিক এদিক ঘোরাঘুরি করছে এমন দেখতে পেলাম। আমার 30 থেকে 40 হাত দূরে এলাকার দারোয়ান বসা ছিল এবং আশেপাশে রাস্তার লাইট জ্বালানো ছিল বলে ভয় তেমন একটা পাইনি, কিন্তু লাইট থাকার কারণে ছায়ার মুভমেন্টগুলো ভালো করে বুঝতে পারছিলাম। যখন থেকে এই ছায়া দেখা শুরু করলাম তখন থেকে আশেপাশের কুকুরগুলো কেমন যেন অমায়িকভাবে কান্না শুরু করে দিল। এর পূর্বে কিন্তু কোনো কুকুরের কান্না আশেপাশে ছিল না। আমি তখন চিন্তা করলাম, জীবনে তো অনেক কিছুই দেখলাম, এবার দেখি ক্যামেরায় রেকর্ড করব। আমি ঠিক 3:11-তে রেকর্ড শুরু করি, কিন্তু কোনো কিছুই আমার ক্যামেরায় ওঠে না। ক্যামেরা অন করি, সাথে সাথে ছায়ার মুভমেন্টগুলো বন্ধ হয়ে যায়। আবার ধীরে ধীরে কুকুরগুলোর কান্না মনে হচ্ছিল কমে যাচ্ছিল। তখনই সিনথিয়ার ফোন আসে, ও আসছে। আমি রেকর্ড করা অফ করে ওর বাসার সামনে যাই, কিন্তু লামিয়ার লাশ সেখানে ছিল না। ওকে সাথে সাথেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল।
তাই কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে আসি, আর সারাটা রাস্তায় আমি এই ছায়াটাকে দেখতে পাই। আমি যখন বাসার গেইটে ঢুকবো তখনই লামিয়ার মতো একটা অবয়ব 20 থেকে 30 হাত দূরে দাঁড়িয়েছিল। আমি বাসায় না ঢুকে 2-3 মিনিট দাঁড়িয়ে দেখলাম অবয়বটাকে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই, এটা আর কেউ না, লামিয়ার কারিন জিন। আসলে তখন কষ্ট কাজ করছিল, ছোট বোনের মতো দেখতাম, তাই আমি বাসায় না গিয়ে তার কারিন জিনটির উদ্দেশ্যে কথা বলার জন্য পা বাড়াই, কিন্তু আমাকে আসতে দেখে সে হাওয়ায় মিশে গেল। বাসায় এসে আবার অজু করে শুয়ে পড়লাম। তখন স্বপ্নে দেখলাম জাস্ট অনেক উঁচু একটা পাহাড়ে বসে ও কান্না করছে। জানি না এর ব্যাখ্যা কি, আল্লাহ ভালো জানেন। অবশ্য ঘটনাটি এখানেই শেষ না। সকালে আমার ঘুম ভাঙে 11:40-এ। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। লামিয়ার মৃতদেহ পোস্টমর্টম করে নিয়ে আসতে 3:30 বাজে। লামিয়াকে আনার পরপরই ওদের বাসায় আসি শেষ দেখাটা দেখার জন্য আর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। ওর লাশের খাটিয়া যখন কাঁধে নেই, আমি ছিলাম সামনের দিকে, কবরস্থান থেকে 20-25 হাত দূরে। যখন কবরস্থানের এক পাশে আমি দেখি লামিয়া সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিকভাবে, যেন জীবন্ত কোনো মানুষ কয়েক হাতে দূরে দাঁড়িয়ে। কয়েক মুহূর্ত দেখে আমি চোখ সরিয়ে নেই, এরপরে আর কোনো কিছু দেখলাম না। জানাজা সম্পূর্ণ করার পর তাকে কবর দিয়ে আমি বাসায় চলে আসি। জানি না এই 3টি ঘটনা শুনে কি ভাবছেন। আমার জিন দেখার আরো অনেক মুহূর্ত ছিল। এমন অনেক সময় অনেককে দেখে ফেলতাম, বুঝতাম না যে এটা জিন। আমি আমার মতো নিচের দিকে তাকিয়ে গন্তব্যে চলে যাই। এই 3টা ঘটনায় আমার কাছের মানুষগুলো জড়িত এবং কিছুটা মিল ছিল, তাই এই ঘটনা 3টি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। রাসেল ভাই, লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, ওই দিন রাতে যে ভিডিওটি রেকর্ড করেছিলাম ওই ভিডিওটা শেয়ার করে দেব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলেছেন যে সবাই ভালো থাকবেন, আর ঘটনাটি সিলেক্টেড যদি হয় আমাকে মেইল করে জানানোর অনুরোধ রইল। আমরা সাধারণত মেইল করে জানিয়ে দেই, ইনশাল্লাহ আপনাকেও জানিয়ে দেওয়া হবে, আর না হলে তো আপনি শুনছেনই আমাদেরকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলেই আমি অনেক সময় বলি আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আমরা দেখি বা যা ছায়া বা যা কিছু দেখি আমরা, তার কোনটা মানুষ আর কোনটা জিন এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। শুধুমাত্র যখন কোনো বিপদে পড়ি তখনই আমরা বুঝতে পারি, ও আচ্ছা এটা মানুষ ছিল না, এটা হয়তো অন্য কোনো কিছু ছিল। সবাই সাবধানে থাকবেন এবং এইরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhut.com@gmail.com। আর আমাদের rjrussellbhut.com অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটির বাইরে যে সমস্ত ফেক চ্যানেলগুলো আছে সেখান থেকে ভূত.com শোনা থেকে আপনি বিরত থাকুন। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা আজকের মতো চলে যাব আমাদের অন্য ঘটনাগুলোতে, এবং অন্য ঘটনাগুলো সম্পর্কে আপনারা জানেন এগুলো সেই ঘটনা যে ঘটনাগুলো অনেক পপুলার এবং আপনারা সবাই পছন্দ করেন, এবং আপনারা হয়তো কেউ শুনেছেন, কেউ শুনেননি, কেউ হয়তো আবার শুনতে চান। আমার মনে হয় যে প্রতি সপ্তাহে আমরা এরকম একটা অংশ রাখি, আজকেও রাখছি, ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সে সমস্ত ঘটনায়। তার আগে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ভূত.com-এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আমি একটি অন্যরকম ঘটনা নিয়ে হাজির হলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। সেদিন বান্ধবী মিতুর বাড়ি থেকে ফেরার পথে আটকে পড়ি আমরা। ঘন শাল জঙ্গল আর ঘন কালো রাত্রের মাঝে চারিদিক যেন ডুবে গেছে। এমনিতেই জঙ্গলমহল মাওবাদী এলাকা, বৃষ্টিও পড়ছিল প্রবল বেগে। এমন অবস্থায় বাইক দাঁড় করিয়ে আমরা কোথায় থাকব ভেবে না পেয়ে আরও খানিকটা এগিয়ে যাই বাড়ির পথে। মিতুর কথা শুনে এক রাত থেকে গেলে ভালো হতো, কিন্তু পারলাম না। কারণটা অবশ্য সজীব। সেই সময় ওর মানে আমার হাজব্যান্ডের মেয়েদের প্রতি আসক্তিটা একটু বেশি রকম ছিল। ও যেভাবে দেখছিল মিতুকে, আমার সন্দেহ হয় দেখতে যতটা সোজা সাপটা, আদতেও সে কি তা? মন মেনে নিতে পারে না চট করে। টিভিতে সিরিয়ালে তো দেখি
কিভাবে বরেরা একের বেশি মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। যা রটে তার কিছুটা তো ঘটে না। এসব ভাবলেই মাথাটা খারাপ হয়ে যায়। এই ধারণা আমার জন্মেছিল 1.5 বছর আগে। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই একদিন ওর জামায় আমি একটি দাগ দেখে চমকে যাই। এদিকে আবার আমাদের কাজের মেয়ের সাথেও সে রসিয়ে কথা বলে। আমাকে সন্দেহ করতে বাধ্য করে সে, যদিও আজ আমার চিন্তাধারা সম্পূর্ণ বদলে গেছে তাকে নিয়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ অনেক দিন পর আবারও আপনাদের কাছে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আসলে বিগত 2 মাস ধরে আমি ছুটিতে কলকাতায় ছিলাম। বেশ কয়েকটি ঘটনা কালেক্ট করেছি, কিন্তু সাব্বিরজির এইভাবে চলে যাওয়াতে মনটা খুবই খারাপ হয়ে যায়। তাই আর ঘটনা লিখে দিতে পারিনি। মনকে সামলে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ যে ঘটনা শেয়ার করব সেটা খানিকটা অন্যরকম। কতটা ভয়ের জানি না, সেটা আপনারাই বিচার করবেন। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করি। ছুটিতে কলকাতায় ফেরার পর একদিন সকাল সকাল আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বেলা 11টা নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছে সেখানে মায়ের হাতের গরম গরম নাস্তা খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় আমার ছোটবেলার স্কুলের বান্ধবী নন্দার সাথে দেখা হয়। নন্দার 4 বছর হলো বিয়ে হয়েছে। বিয়েতে ডাক থাকলেও বিদেশে থাকার কারণে আসতে পারেনি। যাই হোক, নন্দাকে দেখে খুবই খুশি হই। দেখি নন্দার হাত ধরে তার বছর 3 ফুটফুটে ছেলেও দাঁড়িয়ে আছে। আমি একগাল হেসে আর কথা না বাড়িয়ে একেবারে ডেকে নিয়ে যাই বাড়িতে, জমিয়ে আড্ডা দেব বলে। বাড়ি গিয়ে আড্ডা দিতে দিতে নানা কথার মাঝে আমার ভূত চটকমে ঘটনা শেয়ার করার কথা ওঠে। খেয়াল করলাম নন্দা খানিকটা মুষড়ে পড়ল। আমি পরিস্থিতি স্বাভাবিক করতে, ওর হাজবেন্ড সজীবের কথা জিজ্ঞেস করতে ও কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর হঠাৎ সে বলে, আচ্ছা তুই তো ঘটনা শেয়ার করিস, তোকে একটা ঘটনা বলছি, দেখ শেয়ার করার মতো হলে শেয়ার করিস। আমি শুনে আনন্দে নড়ে চড়ে বসি। তখনই বললাম, আচ্ছা তাই বলতো শুনি। আমার সম্মতি পেয়ে নন্দা বলতে শুরু করে। 2022-এর জুন মাস, বৃষ্টি পড়ছিল চরম। তারপর তখন আবার রাত। আমিও সজীব ঝাড়গ্রাম থেকে আমার বান্ধবী মিতুর বাড়িতে একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করে বাড়ি ফিরছি। মিতু বারবার থেকে যেতে বললেও সজীবের জন্য চলে আসি। যাই হোক, বাইকের পেছনে বসে সেই সব কথা ভাবতে ভাবতে কখন যে হারিয়ে গেছি জানি না। হুঁশ ফিরতেই দেখি আমরা একটা পুরনো বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছি। আমি গাড়ি থেকে নামাতে সজীবও নামলো। বাড়িটার দিকে তাকালেই মনে হয় কোনো এক ভয়ঙ্কর কাণ্ড কারখানায় জ্বলে পড়ে গেছে। সজীব বাড়িটার দরজার কাছে এগিয়ে যেতেই আমি বলে উঠলাম, আরে আরে কি করছো? কার বাড়ি জানি না, কেউ থাকে কিনা তাও জানি না, কি আছে এখন ভেতরে তাও তো বুঝতে পারছি না, ঢুকলেই হলো নাকি? সজীব আমাকে পাত্তা না দিয়ে দরজা ঠেলতে লাগলো। হালকা চাপ দিতেই দরজা খুলে যায়। অগত্যা সজীব ভেতরে ঢোকার সাথে সাথে আমিও ভেতরে ঢুকলাম। মোবাইলের টর্চ দিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কোনো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ খেয়াল হলো আমার কাঁধের ব্যাগে একটা বড় টর্চ আছে। সেটা বের করে জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকলাম। সামনের জায়গাটা বিশাল। মেঝেতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ধুলো বালি, শুকনো পাতা, জঞ্জাল পড়ে আছে। সামনের দিকে চলে গেছে দোতলার সিঁড়ি। বারান্দায় একটা আয়না আর তার পাশেই একটা টেবিল রাখা। ততক্ষণে ভয় কাটিয়ে বললাম, বাহ চমৎকার, বেশ ভালোই তো, ভেতরে এলাম। এখানে বসেই রাতটা পার করা যাবে, কাল সকালে বাড়ির জন্য রওনা দেওয়া যাবে, কি বলো? সজীব বাইকটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর ডিকি থেকে ওর বাইক সাফ করার কাপড়টা বের করে বেশ কিছুটা জায়গা ঝেড়ে ছুঁড়ে বসার মতো উপযোগী করে তুলল। এরপর সিটের নিচ থেকে 3 হাত লম্বা একটা ছোট্ট ত্রিপল বের করে সেটা মেঝেতে পেতে বসে পড়লাম আমরা। কি বসবে না? আসলে সজীব মাঝে মধ্যেই বন্ধু বান্ধবের সাথে পাহাড় জঙ্গলে বেড়াতে যেত, তাই টুকটাক জোগাড় যন্ত্র
ওর বাইকে সবসময়ই গোছানো থাকে। যাই হোক, আমিও বসে পড়লাম। সজীব রুমাল দিয়ে মাথা মুছতে থাকলো। জামা কাপড় একেবারে প্রায় ভিজে গেছে। কি আর করব, এখানে শুকনো জামা কাপড় তো আর পাওয়া যাবে না, তাই সেগুলো পরেই বসে থাকলাম। সজীব জামাটা খুলে খালি গেঞ্জি পরে বসে রইল। ইতোমধ্যে ঝড় আর জলের বেগও আরো বেড়ে গেছে। দরজা দিয়ে জলের ছিটে ক্রমশ ভেতরে আসছে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া শরীরের প্রত্যেকটা হাড়কে নাড়িয়ে দিচ্ছে। সজীব ভীষণ ঘুম কাতুরে। ও আমার কোলে মাথা রেখে ঘুমোতে যাবে, ঠিক সেই মুহূর্তে পাশে অন্ধকারের মধ্যে ঝাঁট দিয়ে জড়ো করা ধুলো ও শুকনো পাতার স্তূপের ওপর খসখস শব্দে অপর একটি প্রাণীর অস্তিত্ব আমরা টের পেলাম। শব্দটা শুনে সজীব শুতে গিয়ে থমকে যায়। টর্চটা জেলে দেখতে যাবে, ঠিক সেই সময় প্রাণীটি তার চিরাচরিত মায়াবী কণ্ঠে ডেকে ওঠে, তার সহাবস্থান ও পরিচয় জাহির করে ম্যাও ম্যাও শব্দে। টর্চের আলো পড়তেই আমি চাপা আতঙ্কে হঠাৎই শিউরে উঠি। টর্চের আলোয় দেখলাম একটা কুঁচকুঁচে কালো বেড়াল নিখুঁত কালো আঁধারের চেয়েও বেশি ফুলো মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। টর্চের আলো প্রতিফলিত হয়ে তার সবুজ চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছিল। ভয়ে আমি ওর হাত শক্তভাবে চেপে ধরি। এটা বুঝতে পেরে সজীব একগাল হেসে বলে, আরে ধুর, এত ভয় পাচ্ছ কেন? ওটা তো বেড়াল, বাঘ তো নয়। দেখো, সে হয়তো আমাদের মতো বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে। ভালোই হলো, এই অন্ধকারের রাজপুরীতে তোমার একটা সঙ্গী তো জুটল। আমার তো বেজায় ঘুম পেয়েছে, আমি ঘুমালাম, তুমি বরং সঙ্গীর সাথে কথা বলো, কেমন? এই বলে শুয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই দেখি ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ঘুম এলো না। দু চোখ যেন অজানা এক ভয়ে আতঙ্কে দোদুল্যমান। একটা খটকা মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে। এই ঘোর জঙ্গলে বিড়াল আসবে কোত্থেকে? আশেপাশে তো কোনো গ্রাম বা তেমন লোকবসতি নেই। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। বৃষ্টি একটু ধরে এলে ঝোড়ো হাওয়াটা থেকে থেকেই হচ্ছিল। রাত যতই বাড়তে লাগলো, ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা কনকনে হাওয়ায় পরিবেশটা ততই ভীষণ ভয়ঙ্কর হতে লাগলো। টর্চ লাইটের আলোই একমাত্র সম্বল আমাদের, তাই কিছুটা জায়গায় আলো করে রেখেছে, বাকি চারপাশ ভীষণ অন্ধকার। এরই মাঝে দমকা হাওয়া ভাঙা খিড়কি দরজাটা বিকট আওয়াজ করে একবার খুলে গিয়ে আবার কিছুটা বন্ধ হয়ে থেমে গেল। আমার ঘুম এমনিতেই কম, তার উপর এরকম গা ছমছমে ভুতুরে পরিবেশ, ঘুম মোটেও আসবে না। এদিকে সজীব ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে দেখে আর পাথরের মতো বসে থাকতেও পারলাম না। আলতো করে তার মাথাটা কোল থেকে নামিয়ে উঠে পড়লাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় এদিক ওদিকটা ঘুরে দেখব ভেবে মনের মধ্যে ভয় ক্রমশ দানা বাঁধলেও, তুই তো জানিস কৌতূহলটা চিরকালই আমার একটু বেশি। সজীবের কাছে জ্বলন্ত টর্চ লাইটটা ছেড়ে এগিয়ে গেলাম বারান্দার দিকে। বারান্দায় আসবাবপত্র কিছুই নেই, শুধু আয়না আর টেবিল ছাড়া। আমি আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেলাম। আয়নাটা বেশ পুরনো, একটা মোটা ধুলোর আস্তরণ তার উপরও জমেছে, তবে দেখে বোঝা যায় আয়নাটা বেশ সুন্দর দেখতে। এককালে হয়তো অনেকেরই রূপসজ্জার সাক্ষী ছিল এটি। টেবিলটা মোটা কাঠের তৈরি। আয়নাটা খুব লম্বা নয়, আমার হাঁটু পর্যন্ত হবে। হাত দিয়ে আয়নার ধুলোগুলো একটু পরিষ্কার করতে যেতেই যেন তড়িৎ খেলে গেল। এক ঝটকায় কিছুটা পিছিয়ে গেলাম। ঠিক তখনই বাইরের আকাশটা গর্জে উঠল। বজ্রপাত সহ বিদ্যুতের ঝলকানিতে আয়নার দিকে তাকাতেই আমি আতঙ্কে আঁতকে উঠে প্রায় কাঠ হয়ে যাই। সেই কয়েক সেকেন্ডের সৃষ্ট আলোয় দেখি একটি নারী অবয়ব আয়নার ভেতর দাঁড়িয়ে। মুখটা বোঝা যাচ্ছিল না, চোখের জায়গায় কালো ধোঁয়া। হুঁশটা ফেরে পেছন থেকে আসা বেড়ালের ঘর ঘর শব্দে চমকে উঠি। সেই ঘর ঘর শব্দে কিছুক্ষণ আগে পর্যন্ত যে বেড়ালের কণ্ঠ থেকে কোমল অনুনয়ের ম্যাও ম্যাও স্বর বেরোচ্ছিল, সেই বেড়ালের কণ্ঠ থেকে এখন বিরক্তির ঘর ঘর শব্দটা বুকের মধ্যে ছ্যাঁক করে লাগলো। অবাক হওয়ার তখনও অনেক বাকি ছিল। দেখলাম বেড়ালটা ঘর ঘর করতে করতে আমার পাশ কাটিয়ে এক লাফে প্রথমে গিয়ে টেবিলটার উপরে বসলো এবং ঠিক পর মুহূর্তেই একটা বিকট শব্দে ম্যাও ম্যাও করে আবারও এক লাফ দিয়ে আয়নাটা ভেঙে ভেতরে ভেসে ওটা নারীর অবয়বের কোলে গিয়ে বসলো। এও কি সম্ভব? আমার বিশ্বাস ও অবিশ্বাসের হুঁটোপুটিতে হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছি। চারিদিকের পরিবেশটা ঘোলাটে হয়ে এলো। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো তখনও সেই ভাঙা আয়নার ওপর পড়ে আছে।
তবে আলো প্রতিফলিত হওয়ার পরিবর্তে ভেদ করে ভেতরে গিয়ে পড়ছে। এ যেন আয়না নয়, একটা জানালা। তার কাঁচ একটু আগে বেড়ালটা ভেঙে ভেতরে ঢুকেছে, তবে এখন আর সেই নারী অবয়বকে দেখতে পাচ্ছি না। আয়নার উপরে ভেসে ওঠা বারান্দা ও টেবিলের অংশ ক্রমশ ঝাপসা হয়ে এসে পুরনো দিনের সাদা কালো সিনেমার মতন দৃশ্যপট ভেসে উঠল। সেদিন আমি যা দেখেছিলাম তার বর্ণনা নিজের মুখে কতটা ঠিক করে দিতে পারবো জানি না। হতভম্ব হয়ে আমি শুধু দাঁড়িয়ে পুরো দেখে গিয়েছিলাম। আমি দেখলাম একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি, যেখানে থাকেন একজন ভদ্রলোক ও তার স্ত্রী ও ছেলে। বেশ ভালো চলছিল তাদের সংসার, কিন্তু তাদের সাংসারিক জীবনে যেন হঠাৎই একদিন শনির দৃষ্টি পড়ল। ঘটনাটা যেন একটু তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল কোনো এক মোড় ঘোরানোর চেষ্টায়। একদিন হঠাৎ ছেলেকে স্কুল থেকে আনার সময় স্ত্রী দেখল তার স্বামী একজন বছর 30-এর নারীর সাথে হেসে হেসে কথা বলছে। স্ত্রীটি অবাক হয়ে ভাবল তার স্বামী ফ্যাক্টরির কাজ ছেড়ে এখানে কি করছে। এভাবেই কিছুদিন কেটে যায়। মাঝে মধ্যেই সে রাস্তায় তার স্বামী ও সেই মহিলাটিকে একসাথে দেখত, কিন্তু ঘরে ফিরে জিজ্ঞেস করলে তার স্বামী কোনো উত্তর দিত না। এমনই একদিন স্ত্রীটি তার স্বামীকে হাতে নাতে ধরবে বলে স্কুল থেকে ফেরার পথে যখন তাদের আর দেখতে পেল না, তখন খুব হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির গেটে ঢুকতে সে দেখতে পেল সেই মহিলাটি তার বাড়ি থেকে বেরোচ্ছে। এদিকে তার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে, জামার নিচের দিকে কয়েকটা বোতাম তার খোলা তখনও। কয়েকদিন পর আবারও একই ঘটনা। ইতোমধ্যে একটা অশান্তি ঘটেছিল তাদের মধ্যে। স্বামীকে জিজ্ঞেস করার সত্ত্বেও কোনো কিছু বলতে সে রাজি ছিল না। এভাবে দ্বিতীয় দিন দেখার পর স্ত্রী আর সহ্য করতে পারছিল না স্বামীকে। তার পাশে যেতেও, তার সাথে কথা বলতেও ঘেন্না হচ্ছিল, সামনে দাঁড়াতেও তার ঘেন্না হচ্ছিল। স্ত্রী ঠিক করলো তাকে এভাবে ঠকানোর বদলা সে নেবেই, এভাবে অপমান করার সাজা সে দেবেই। তাই ঠিক করে সে স্বামীকে খুন করবে। একদিন স্কুল থেকে ফেরার পথে পুনরায় তার স্বামীকে সেই মহিলাটির সাথে দেখে সে আর সহ্য করতে পারে না। হয়তো স্বামীও তাকে দেখেছে, কিন্তু কোনো কথা বলেনি। সারা দুপুর যেন ঝড়ের আগে শান্ত অবস্থার মতন কেটে গেল। স্বামী ভাবল যেন কোনো কিছুই হয়নি। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে ছেলেকে অন্য ঘরে শুইয়ে রেখে এসে স্বামীর গলায় স্ত্রী নরম ছুরির ফলাটি ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বন্যায় ভেসে গেল বিছানা। স্ত্রীর বুকের জ্বালা এতটাই ছিল যে চিৎকার করতে করতে সে বলতে লাগলো, আর করবি এমন? আর যাবি অন্য কারো কাছে? যা, চলে যা। পরদিন পুলিশ এসে যখন স্ত্রীকে নিয়ে যাবার জন্য রওনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে অপর মহিলাটি স্ত্রীটির সামনে এসে দাঁড়ায়। সে করুণার স্বরে বলে, আপনার স্বামী বড় ভালো মানুষ ছিলেন, আপনি তাকে এভাবে কেন মারলেন? স্ত্রীটি ক্ষিপ্ত গলায় বলে উঠল, চরিত্রহীনা, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। তোর রূপে আকৃষ্ট হয়ে আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। মহিলাটি অবাক হয়ে বলল, কি বলছেন? আমার সাথে আপনার স্বামীর কোনো সম্পর্কই ছিল না, আপনি ভুল ভাবছেন। আসলে আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে কিছুদিন হলো আপনার স্বামী নিজের চাকরিটা হারিয়েছিল। কিভাবে সংসার চালাবেন ভেবে না পেয়ে আমার খবর পেয়ে আমার সাথে দেখা করেন। আমারও একটি কিডনির প্রয়োজন ছিল। আপনার স্বামী তার কিডনি আমার স্বামীকে দেওয়ার জন্য রাজি হন। আমি তাকে নগদ 2 লাখ টাকা দেওয়ার কথা বলে এসেছিলাম। এরকম একটা সময় আপনার স্বামী আমার উপর এত উপকার করেছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেদিন আপনার বাড়িতে আমি টাকা দিতে গিয়েছিলাম। পরে যেদিন আবারও আপনার স্বামীর সাথে আমাকে দেখেছিলেন, তিনি তার 3 দিন আগে হাসপাতালে কিডনি ডোনেট করে এসেছিলেন। গত 26 তারিখে আমার স্বামীর অপারেশন হয়। তার 2 দিন আগেও আপনার স্বামীর সাথে আমি দেখা করি, এটা নিশ্চিত করতে উনি যেন শেষ মুহূর্তে পিছিয়ে না যান। সত্যি কথা বলতে ওনার মতো স্বামী আপনার ভাগ্যে ছিল না, তাই হয়তো আপনি আজ হারিয়ে বসলেন। কথাগুলো শোনা মাত্রই স্ত্রীটি পুলিশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে এক ছুটে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশও হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তারাও এই বিষয়টি শুনে অবাক। হতভম্ব পুলিশের সামনে জল করে জ্বলে উঠল সেই স্ত্রীর দেহটি। আগুনের জ্বালায় ঘরের চারিদিক ছুটতে লাগলো সে।
সারা ঘরে তার আগুন দাউ দাউ করে জ্বলছে। এরই মাঝে উপস্থিত ভিড়ের পায়ের মাঝখান দিয়ে কোথা থেকে একটা কুচকুচে কালো হুড়ো বিড়াল বেরিয়ে এসে বিকট স্বরে ম্যাও ম্যাও করতে করতে এক লাফে জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে জ্বলতে থাকা স্ত্রীটির কোলে গিয়ে উঠল। আর তার ব্যাপারটা সহ্য করতে পারি না, চিৎকার করে পড়ে যাই। হুঁশটা ফেরে সজীবের ডাকে ও বাইরের জঙ্গলে পাখির কিচিরমিচির ডাকের শব্দে। হঠাৎই ধরফর করে ত্রিপদের উপরে উঠে বসে দেখি সকাল হয়ে গেছে। সবুজ শালবনের পাতার আড়াল দিয়ে সকালে স্নিগ্ধ মিষ্টি রোদ ঘরটার ভেতরে এসে পড়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই সজীব বলে উঠল, চলো এবার যাওয়া যাক। সজীবকে থামিয়ে আমি গত রাতের সমস্ত ঘটনা খুলে বলাতে সে একগাল হেসে বলে, স্বপ্ন, তুমি নির্ঘাত স্বপ্নে ভুলভাল দেখেছ। তুমি তো এখানেই শুয়েছিলে আমার পাশেই। ঠিক সেই সময় আয়নাটার দিকে চোখ গেল আমার। তখনই চমকে উঠে দেখি আয়নাটা ভাঙা। সজীবকে ডেকে দেখাই এবং বলি, রাতে আয়নাটা ভাঙা ছিল না, কিন্তু এখন ভাঙা। সজীব তার উত্তরে একটা এক্সপ্লেনেশন দেয়। হয়তো রাতে ঝড়ে কোনো ডালপালা এসে বা কোনো কিছু এসে আয়নাটার গায়ে আঘাত করেছে, বা হয়তো ভাঙা ছিল আমরা খেয়াল করিনি। আর কিছু বলার থাকে না। ত্রিপল গুছিয়ে বাইকে করে আমরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিই। মনে মনে ভাবলাম, এখন বিড়ালটার কথা বললে হয়তো সজীব বলবে সেটি কোথাও চলে গেছে, তাই চুপচাপ বাড়ি ফিরে আসি। আমিও নন্দা থামার পর একগাল হেসে এবং একটু বিরক্তির স্বরে তাকে বললাম, ধুর, আমার সময়টা নষ্ট করলি তো। কোথা থেকে স্বপ্ন দেখা আজগুবি গল্প শোনালি? এসব ভূত.কমে চলবে না। বাস্তবে কিছু ঘটলে সেটা বল। এসব স্বপ্নের কাল্পনিক ঘটনা ভূত.কমে একেবারেই যায় না। নন্দা চুপচাপ শুনছিল অন্যমনস্ক হয়ে। আমার দিকে না তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, পৃথিবীতে কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক তা তুই আমি কেউই সঠিকভাবে বিচার করতে পারি না। তোর কাছে যেটা কাল্পনিক সেটা আমার কাছে চরম বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, তোর অনেক সময় নষ্ট করলাম, আসি রে। ব্যাপারটা বিগড়ে যাচ্ছে বুঝে আমি নন্দাকে থামিয়ে বললাম, আরে আরে রাগ করিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করেছি, দেব ভূত.কমে। যদি সিলেক্টেড হয় জানাবো তোকে। এখন বল, সজীব কেমন আছে? কোথায় সে? ওর কাজবাজের খবর কি? উত্তরে আবারও দীর্ঘশ্বাস ফেলে নন্দা বলল, সজীব কেমন আছে? ভালো আছে। আমাদের জন্য মরেও বেঁচে আছে। সেদিনে সেই ঘটনা ঘটার পর প্রায় 9 মাস কেটে যায়। তবুও মাঝে মাঝেই সেই ঘটনার দৃশ্য চোখের সামনে ভেসে উঠত। সজীবের মেয়ের দোষ নেই, সে নিজেই আমাকে কথা বলেছে, স্বীকার করেছে যে আমাকে জ্বালানোর জন্য সে কাজগুলো করত। আমার সুখী পরিবার আবার সুখে ভরে ওঠে। ছেলেটা দিন দিন বড় হচ্ছে, সংসারে প্রচুর খরচ। এরই মাঝে সজীবের চাকরিটা চলে যায়, মাস 5 হলো। তুই তো জানিস সজীব সামান্য একটা কেরানির চাকরি করত। যা মাইনে আসতো তাতে আমাদের কোনো রকমে ঘর ভাড়াটারা দিয়ে চলে যেত। আমার বাপের বাড়ির অবস্থাও তো জানিস। তাই কাজ চলে যাওয়াটায় ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে আমাদের ঘূর্ণাক্ষরেও কোনো কিছু বুঝতে দেয়নি। আমি নন্দাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, সে কি, আমাকে কিছু বলিসনি কেন? আমি কোনো না কোনো একটা কাজের জোগাড় করে দিতাম। তুই কবে জানতে পারলি ওর কাজ নেই? যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, একটা ব্যবস্থা হবেই। নন্দা শুকনো মুখে জানায়, মানুষটা প্রতিদিন নিয়মিত কাজে যাওয়ার মতো ঘর থেকে বেরিয়ে যেত, তাই কিছু বুঝতে পারিনি। দিন 15 আগে হঠাৎ ওর এক বন্ধু এসে জানায় সজীব হাসপাতালে। কি হয়েছে জিজ্ঞেস করতে কিছু না বলে আমাকে সঙ্গে সঙ্গে যেতে বলে। গিয়ে দেখি সজীব জেনারেল বেডে শুয়ে আছে। ডাক্তার এসে বললেন, সমস্যা নেই, 2 দিনের মধ্যে ওনার ছুটি হয়ে যাবে। তবে এবার থেকে উনি আর ভারী কাজ করতে পারবেন না। সজীব নাকি টাকার বিনিময়ে এক মরণাপন্ন ব্যবসায়ীর জীবন বাঁচিয়ে নিজের একটি কিডনি বিক্রি করেছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি ঠায় নন্দার দিকে তাকিয়ে থাকি, কিছু বলতে পারি না। নন্দা আসি রে বলে উঠে যায়। 1 বছর আগে সেই পোড়া বাড়িতে নন্দার আয়নায় দেখা ঘটনা কি তাহলে সত্যি নাকি কাল্পনিক জানি না।
তার সঙ্গেই বা সজীবের এই অবস্থার করুণ কোনো সম্পর্ক আছে কিনা বলতে পারি না। আমি চুপচাপ বসে রইলাম।